স্বাগত নিউজ 24 বিরতির সংবাদে, সাথে আছে আমি আকাশ হাসান। দ্বিতীয় দফায় আরও ১,৭৭২ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরিত করা হচ্ছে। ৪২৭ পরিবারের এসব রোহিঙ্গা নাগরিককে গতকাল কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। আজ সকালে তাদের নৌবাহিনী ও কোস্টগার্ডের ৫টি জাহাজে ভাষাঞ্চলে নেওয়া হবে। দুপুরের দিকে তারা ভাষাঞ্চলে পৌঁছে শুরু করবেন নতুন জীবন। গেল ৪ ডিসেম্বর প্রথম দফায় ১,৬৮৫ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নেওয়া হয়। সেই হিসেবে এবার প্রথমবার চেয়ে ১৩০ জন বেশি রোহিঙ্গা স্থানান্তরিত করা হয়েছে। এবারে উখিয়ায়, কুতুপালং ১, ২, ৩, ৪, ৫ ও ৮W ক্যাম্প থেকে যাচ্ছে অনেক রোহিঙ্গা পরিবার। ৪ নম্বর ক্যাম্প থেকে ২৭ পরিবার, ২W থেকে যাচ্ছে ২৪ পরিবার। পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে ১ লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নিয়ে যাওয়ার। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনাকে স্বাগত এবং শুভ সকাল। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রোহিঙ্গাদের দ্বিতীয় দল নিয়ে জাহাজ কি ভাষাঞ্চর দিকে রওনা হয়েছে কিনা? আপনি আছেন সেখানে, দেখছেন কি অবস্থা, আমাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আকাশ, আপনি যথার্থই বলছেন। একটু পর বলতে যে 10টার দিকে কিন্তু এই জাহাজগুলো করে কিন্তু আসলে যে রোহিঙ্গা দ্বিতীয় দফা যে রোহিঙ্গাগুলো বাসাঞ্চলে যাচ্ছে, সেই বাসাঞ্চলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আপনি অবশ্য দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি প্রায় ১৮০৪ জন দ্বিতীয় দফায় তারা যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা রোহিঙ্গারা আছে তারা বলছেন স্বেচ্ছায় তারা কিন্তু আসলে বাসাঞ্চলে যাচ্ছে, যেহেতু গতবারও কিন্তু অনেক তাদের আত্মীয় স্বজন সেখানে গেছেন। তাদের থেকে তারা খুব একটা সুখে আছে এবং শান্তিতে আছে। তাদের সেই বার্তা পাওয়ার পরে তাদের কিন্তু অনেকটা আগ্রহ বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে যারা রোহিঙ্গারা আছেন, গতকাল কিন্তু তাদেরকে উখিয়া থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। রাতের দিকে কিন্তু প্রায় ৪৩টি বাসে করে কিন্তু নিয়ে আসা হয়েছিল। সে পতেঙ্গা এলাকায় তারা কিন্তু রাত যাপন করার পর সকাল থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা সকাল থেকে দেখেছি যে নৌবাহিনী যেভাবে যে জাহাজে করে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার পর আমরা দেখছি এখন জাহাজে তোলা হয়েছে এবং জাহাজে আছেন রোহিঙ্গারা। কিন্তু তারা বলছেন, আমরা একটু আগে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন তাদের স্বেচ্ছায় তারা যাচ্ছে, যেহেতু তারা যেখানে আছেন কক্সবাজারে, তারা কিন্তু আসলে যে মানবেতর জীবনযাপন করছিলেন, যেখানে কিন্তু আসলে যে গিঞ্জি এলাকার মধ্যে পাহাড়ের চূড়ায় কেউ পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, খুব একটা ঝুঁকিপূর্ণ জায়গায় তারা বসবাস করছেন। এখন কিন্তু তারা কিন্তু নিরাপদ স্থানে যাচ্ছেন এবং কি সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগকে তারা কিন্তু অনেকটা স্বাগত জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাইব, কিন্তু এখানে আমার পাশে আছেন কমান্ডার মোজাম্মেল। আমরা একটু জানতে চাচ্ছি, কলেজ, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা, স্বাস্থ্য ব্যবস্থা ওখানে করা হয়েছে। তা আমরা এখানে আজকে ১৮০৪ জন নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ যারা গতবার গিয়েছিল ১৬৪২ জন, তাদের কাছ থেকে ছবি, ভিডিও, খবর পেয়ে ইনাদের কিন্তু যারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারা কিন্তু অনুপ্রাণিত হয়ে এসছে, সব প্রণোদিতভাবে আজকে এসছে, ওনারা যাচ্ছেন। তা আমরা ওনাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু ওখানে নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে সমস্ত ব্যবস্থা এখানে যেরকম পরিকল্পিতভাবে করা হচ্ছে, ভাষাঞ্চলে আমাদের দল প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে আজকে নিয়ে গিয়ে ওখানে নিরাপদভাবে যার ঘরে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব। কথা বলতে চাচ্ছি, এর আগেও কিন্তু অনেকজন সেখানে গেল, তারা কেমন আছে? আর এখন যারা যাচ্ছে তারা কি প্রথম দিকে প্রায় ৬ মাস আগে আমাদের কক্সবাজার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য যারা ওখান থেকে পালিয়ে গিয়েছিল, সেরকম ৩০৬ জন নাগরিক সমুদ্রে ধরা পড়েছিল, এটা আপনি অনেকেই জানেন। তো তাদেরকে কিন্তু আমি নিরাপদভাবে ওখানে আবাসন ব্যবস্থা করেছি, ওরা নিরাপদে আছেন। দ্বিতীয় দফায় ১৬৪২ জন লোক গিয়েছিল গত মাসে, তারা অত্যন্ত সুস্থ, নিরাপদভাবে আছে, অত্যন্ত আনন্দে আছে। এবং তাদের থেকে খবর পেয়ে কিন্তু আজকে আরও ১৮০৪ জন যাচ্ছে। সুতরাং যারা যাচ্ছে তারা অত্যন্ত নিরাপদভাবে, বাংলাদেশ নৌবাহিনী, RRRC, NGOs, ওখানে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সমস্ত সমন্বিতভাবে আমাদের যে উদ্যোগটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই একটা বিরাট একটা মানবতার উদাহরণ বিশ্বের সৃষ্টি করার জন্য।
ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি কমান্ডার যে চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মোজাম্মেলের সাথে, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছে স্বেচ্ছায় কিন্তু তারা রোহিঙ্গা যে দ্বিতীয় দফায় যাচ্ছে তারা কিন্তু স্বেচ্ছায় যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে যারা রোহিঙ্গারা আছেন কিন্তু যারা জাহাজে উঠে গেছেন তারা একটু পরে কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু বাসানচরের পথে রওনা দেবেন। কিন্তু এখানে যারা এসেছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলার জন্য কিন্তু চেষ্টা করছি। কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করছেন এখানে যারা এসেছেন তারা বলছেন কিন্তু গতকাল কিন্তু তারা উকিয়া কুতুপালং এলাকায় যেখানে বাস রাখা হয়েছিল তারা আসার জন্য কিন্তু তারা কিন্তু সেখানে উঠেছিলেন। বলছিলেন কিন্তু আসলে যে আরও অনেকজন বলতে গেলে 7,000-এর মতো কিন্তু রোহিঙ্গা কিন্তু দাপে দাপে তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আপনি তো বাসানচরে যাচ্ছেন, কেন যাচ্ছেন বাসানচরে? আমার মাথা খারাপ স্যার। এখানে আরও কয়েকজন আছেন, আমরা একটু কথা বলতে যাচ্ছি। আপনি যে বাসানচরে যাচ্ছেন এখানে অনেকজন আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনি অবশ্যই লক্ষ্য করছেন। একটু কথা বলতে যাচ্ছি, বাসানচরে তো যাচ্ছেন, বাসানচরে কি আপনারা নিজের ইচ্ছে যাচ্ছেন কিনা? সালাম আলাইকুম। আর বাসন যাইতে আর নিজে ইচ্ছে যাইতে বাসন বালা লাগা দেয় আর নিজে ইচ্ছে যাই আর ঠিক আছে। সালাম আলাইকুম। এর আগে যারা এই ওখানে গেল সেখানে কি আপনাদের আত্মীয় স্বজনকে আছে, তারা কেমন আছে জানেন? ভালো আছে তারা, তো এইটার আর হয়তো ভালো আড়াই ফোন নিতে ভালো আছে, এই আর যাইতে এটা ঠিক আছে হয়ে আছে। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পারছেন এখানে আরও কয়েকজনের সাথে আমরা কথা বলার জন্য চাচ্ছি। আপনি যাচ্ছি, আমরা জানতে চাচ্ছি আপনার সাথে কিন্তু এই যে আপনারা বাসানচরে যাচ্ছেন, উকিয়া হয়ে চট্টগ্রামে এসেছেন, একটু পরেই আপনারা রওনা দিবেন, কিন্তু আপনারা কি নিজের ইচ্ছায় যাচ্ছেন কিনা? জি জি, আমরা এসেই যাচ্ছি। আমরা তো ভালো লাগছে যে সেজন্য যাচ্ছি যে আমরা, আর কি বলবো। না, কেউ নাই। ওরা কেমন আছে জানি বলি তো আমরা যাচ্ছি, ভালো আছি, ওরা ভালো আছে সেজন্য আমরা যাচ্ছি। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পারছেন এখানে যারা রোহিঙ্গারা আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে, তারা বললেন তারা যে স্বেচ্ছায় কিন্তু তারা যাওয়ার জন্য তারা আগ্রহ দেখার কারণেই কিন্তু তারা সরকারের পক্ষ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো ধাপে ধাপে প্রায় 7,000-এর মতো কিন্তু আসলে রোহিঙ্গা কিন্তু এই জায়গা থেকে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, রোহিঙ্গাদের দ্বিতীয় পুনর্বাসন হচ্ছে, সে ব্যাপারে যে দ্বিতীয় ধাপে পুনর্বাসন করা হচ্ছে ভাষাঞ্চলে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন। এদিকে আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মায়ানমারের ওপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আহ্বান জানান। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি। এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক, তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। এভিএমে হওয়া নির্বাচনে পৌরসভার বেসরকারি ফলেরই মধ্যে ঘোষণা হয়েছে, এগুলোর বেশিরভাগই আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। প্রথম দফায় এই পৌর নির্বাচনে ভোট বর্জন হয়েছে বেশ কিছু জায়গায়। খুলনার চালনায় বিএনপি প্রার্থীর মৃত্যুতে ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। বেসরকারিভাবে 18টি পৌরসভায় আওয়ামী লীগ, 2টিতে বিএনপি, 2টিতে স্বতন্ত্র এবং 1টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। ভোট গ্রহণ চলার সময় পঞ্চগড়ে ও পাবনায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে ভোটার উপস্থিতি বেশ বেড়েছে পৌর নির্বাচনে। এবার ফিরে দেখা 2020। আঞ্চলিক রাজনীতিতে এশিয়ার দুই সুপার পাওয়ার ভারত চীন যখন আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন বেশ কৌশলে উভয় দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে 2020 সালটি ভার্চুয়াল কূটনীতির বছর হলেও বাংলাদেশের কূটনীতি ছিল স্থিতিশীল, প্রগতিশীল ও অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে যাওয়ার বছর।
তবে নতুন বছরে করোনা কূটনীতির পাশাপাশি স্বাস্থ্য, অর্থনীতি ও শিক্ষার মতো বিষয়গুলো কূটনৈতিক অঙ্গনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কখনো মুখোমুখি আলোচনা, কখনো টেলিফোনে, আবার কখনো চিঠিপত্র পাঠিয়ে দেশের রাষ্ট্রনায়ক কিংবা সরকার প্রধানরা যোগাযোগ করেন। কূটনৈতিক যোগাযোগের আছে এমন আরও নানা রকম ভাষা। তবে 2020 সাল একেবারেই আলাদা। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে শুরু করে বেশিরভাগ আয়োজনই হয়েছে ভার্চুয়াল জগতে। সদ্য সাবেক পররাষ্ট্র সচিবের মতে কেমন ছিল বাংলাদেশের ভার্চুয়াল কূটনীতির এক বছর? বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্টেবল ছিল, প্রগ্রেসিভ ছিল এবং কন্টিনিউয়াসলি যেই টার্গেটগুলো সেট করা হয়েছিল বছরের প্রথম দিকে সেইগুলো অ্যাচিভমেন্টের জন্য আমার মনে হয় ভালো প্রোগ্রেস হয়েছে গিভেন দি লিমিটেশনস ডিউ টু দি প্যান্ডেমিক। বছর জুড়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল এশিয়ার সুপার দুই পাওয়ার ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। যদিও আমরা প্যান্ডেমিক দেখেছি, কিন্তু তার সাথেও এই উপমহাদেশে ছোটখাটো একটা যুদ্ধ আমরা দেখেছি, বিশেষ করে ভারতের সাথে চীনের। বাংলাদেশ এখন পর্যন্ত কি ভারত, কি চীন বা আমেরিকা, জাপান সবার সাথেই সম্পর্ক রাখতে পেরেছে। যেই ব্যালেন্সটা মেনটেন করার কথা ছিল, খুব সাকসেসফুলি ওই ব্যালেন্স মেনটেন হয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় তছনছ বিশ্বে নতুন সংযোজন করোনা কূটনীতি। কূটনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে অর্থনীতি কিংবা স্বাস্থ্য কূটনীতির মতো বিষয়গুলো। এখন আমরা দেখেছি হেলথের সাথে ইকোনমি জড়িত আছে, আপনার এগ্রিকালচার জড়িত আছে, এডুকেশন তো ডেফিনেটলি, ইভেন মানসিক স্বাস্থ্য আমাদের নতুন জেনারেশনের, এই সবগুলো মিলে যে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে, এইটা আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ হবে। 2021 যেটা আমরা দেখতে চাইবো সেটা হলো রোহিঙ্গাদের বিষয়টার সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও তাদের একটি অংশ ভাষান্তরে স্থানান্তরের মধ্য দিয়ে বছর শেষে আবারও কূটনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। উত্তরে বেড়েছে শীতের তীব্রতা। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক এবং দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশ। মানিক আমাদের সাথে যুক্ত আছেন। মানিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি উত্তরে শীতের তীব্রতা কতটা বেড়েছে, আমাদের জানাবেন। আকাশের আগের বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম যে গতকাল থেকেই বেড়েছে উত্তরে শীতের তীব্রতা, অর্থাৎ কুয়াশার পরিমাণ কম থাকলেও হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় ছিন্নমূল মানুষ এবং খেটে খাওয়া মানুষের জীবন কিন্তু অস্থির হয়ে পড়েছে, স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। আমি একটু কথা বলতে চাই একজন রিক্সা চালকের সাথে। আপনি সকালে বের হয়েছেন, তো শীতের তীব্রতা কেমন এবং যাত্রী পাচ্ছেন কিনা? না, যাত্রী এখন নাই, শীতের কারণে যাত্রী কম বাড়িতেছে। আর অত্যন্ত শীত প্রচুর, মানে শীত কম থাকার কারণে কিন্তু ঠান্ডাটা খুব, জন্য আমরা গরিব মানুষ, যে ভাড়া নাই বাট্টা নাই, কি করি খাই, যে শীত, কোনো বস্তু পাই না, তারপর কোনো সাহায্য নাই, কম্বল টম্বল পাই না, এভাবে আমাদের দিনকাল চলতেছে। তাকে শুনছিলেন একজন রিক্সা চালকের কথা, তিনি বলছেন যে সকালে বের হয়েছেন, এখন পর্যন্ত কোনো যাত্রী তিনি পাচ্ছেন না। প্রচণ্ড ঠান্ডায় মানুষ কিন্তু ঘর থেকে কম বের হচ্ছে। আর এই ঠান্ডার প্রকোপ বেশি পড়েছে চর অঞ্চলগুলোতে, আর অর্থাৎ সেখানে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। আর শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও কিন্তু বাড়ছে রংপুর অঞ্চলের শীতজনিত রোগীর চাপ। অর্থাৎ সিভিল সার্জন থেকে বলছেন যে। মানিক, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ। পলাশ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দিনাজপুরের শীতের তীব্রতা কেমন দেখছেন এবং ছিন্নমূল মানুষ কি বলছেন, জানাবেন। আকাশ, আপনাকে প্রথমেই শুভ সকাল জানাচ্ছি। আর সেই সাথে দিনাজপুরের তাপমাত্রা একটু আপনাকে জানিয়ে দিই। দিনাজপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একেবারে দিনাজপুর গৌর শহীদ বড় মাঠের শিশু পার্ক সংলগ্ন রাস্তা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে শীতের যে তীব্রতা সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু বেশ ভোগান্তিতে ফেলেছে। এবং এখানে যারা রয়েছেন বয়স্ক এবং যারা শিশু, তাদের মধ্যে কিন্তু শীতের প্রবণতা একটু বেশি লক্ষ্য করা যায়। এবং যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের মধ্যে তো শীতের একটা প্রবণতা রয়েছে। আমি যদি একজন বয়োজ্যেষ্ঠ একজনের সাথে কথা বলি, যে শীতের কেমন অবস্থা একটু বলবেন? একটু ভাই ঠান্ডা খুব সন্ধ্যাবেলায়,
ভরপুর রাত্রেও ঠান্ডা, এই যে এখন একটু রোদ্র পাচ্ছি ঠান্ডার কারণে। শীতে কি কম্বল টম্বল কিছু পেয়েছেন? বলেন। আসলে এই যে শীতে যে একটা রোদের যে আমেজ, যে রোদে সবাই কিন্তু রোদ তাপাচ্ছে এবং শীতের সময় কিন্তু এই রোদ তাপানো কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু রোদ তাপানোর যে দৃশ্য সেটা কিন্তু চোখে পড়ে এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু এগিয়ে আসছে তাদেরকে, যেসব নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের জন্য এগিয়ে আসছেন এবং কম্বল থেকে শুরু করে শীত বস্ত্র কিন্তু তারা বিতরণ করতে। দিনাজপুর থেকে এই ছিল আকাশ, আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ। দর্শক, দিনাজপুর এবং রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী পলাশ এবং মানিক। শীতের তীব্রতার খবরাখবর জানাচ্ছিলেন। এবার অন্য প্রসঙ্গ। 24 ঘন্টায় করোনায় বিশ্বে আরো 4,56,000-এর বেশি আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে 8,804 জনের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 8,16,30,000 আর 17,80,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে 1,59,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 1,737 জনের। দেশটিতে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের উপস্থিতি থাকার বিষয়টি পর্যবেক্ষণ করেছে মার্কিন গবেষকরা। ব্রাজিল ও ভারতে যথাক্রমে 22,000 ও 16,000-এর বেশি আক্রান্ত হয়েছে। একদিনে 487 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্য ও ফ্রান্স দুদেশেই 3 শতাধিক মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 5,77,00,000-এরও বেশি মানুষ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শীতের সবজির সরবরাহ বাড়ায়, কমেছে দাম। এর খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বাজারে সবজির সরবরাহর পাশাপাশি দাম কেমন দেখছেন? আমাদের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। শীতের যে সবজি, সেই সবজি এখন ভরা মৌসুম চলছে। সেই ভরা মৌসুমে সবজি বাজারেও উঠেছে। আমি রয়েছি যশোরের বড় বাজারে। আপনি জানেন যে সবজির রাজধানী বলা হয় যশোরকে। সেই রাজধানীর খুচরা বাজারে আমরা দেখেছি সবজির দামটা রয়েছে। তো প্রতি ফুলকপি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, পাতাকপি 20 টাকা কেজি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা দরে, সিম বিক্রি হচ্ছে 20 টাকা এবং যে আলু, নতুন আলু উঠেছে সেই আলু বিক্রি হচ্ছে 45 টাকা। তবে ঝালের দাম কিন্তু এখনও কমেনি, ঝালের দাম রয়েছে 100 টাকা কেজি। তো সব মিলে টমেটো রয়েছে 40 টাকা, 20 টাকা কেজি। সব মিলে এই ছিল যশোরের সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ। পিসি স্টুডিওতে আকাশ, আপনার কাছে। রিপোর্ট আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।